আশুলিয়ার কাঠগড়া বাজারে দিনে দুপুরে ব্যাংক ডাকাতি, গুলিতে ম্যানেজার সহ নিহত 7, গণপিটুনিতে এক ডাকাতও নিহত। আমাকে বললো যে আপনি হাত তোলেন, একজন ভিতরে গেছে, একজন এখানে দুজন সিকিউরিটি ছিল, একজনকে সাথে সাথে কুপায় ওইখানে ফেলে দিয়েছে। দুইজন উনি মাইকিং করছে, মাইকিং করছে, তখন এলাকার লোক সব ঘেরাও করে ফেলেছিল। ঘেরাও করার পরে ওরা করছে কি নামছে, গেট খুলে নামার পরে বম মারছে, দুটো জীবন বাঁচানোর জন্য ওরা ডাইরেক্ট গুলি করছে। ডাকাতি না অন্য কোনো উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ। 3 জন লোক ঢুকেছিল, তারা বল প্রয়োগ করছে বা 3টা লোককে ভিতরে খুন করেছে। শুধুমাত্র সিম্পল একটা ডাকাতের উদ্দেশ্যে এসেছিল নাকি এর পিছনে আরো কোনো বড় ধরনের উদ্দেশ্য ছিল, আমরা এটা তদন্ত করে দেখছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিটি নির্বাচনে 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসির, বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি বিএনপির। মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালালেন বেগম জিয়া, আজও গাড়িবহরে হামলা। আগের ঘটনায় আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি মামলা। রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতায় এবছর 30,000 বাংলাদেশি হজ পালন করতে পারছেন না, দায় নেবে না সরকার, জানালো ধর্ম মন্ত্রণালয়। এবং শুধু নারী লাঞ্ছনাকারীদের ছেড়ে দেয়াই নয়, ধর্ষণ মামলার আলামত গোপনের আসামিও ছিলেন শাহবাগ থানার ওসি সিরাজুল। সব চলেছে প্রভাবশালীদের ছত্রছায়ায়, দাবি মামলার আইনজীবীদের। সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতের গুলিতে ব্যাংকের ম্যানেজার সহ 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গণপিটুনিতে এক ডাকাতও নিহত হয়েছে। দুপুরে কাঠগড়া বাজার এলাকায় এই ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা প্রায় 7 লাখ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে পুলিশ জানিয়েছে শুধু ডাকাতি না অন্য কোনো উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এখানে দুজন সিকিউরিটি ছিল, একজনকে সাথে সাথে কুপায় ওইখানে ফেলে দিয়েছে, দুইজনকে ফেলে দিয়েছে, একজন ম্যানেজারের ভিতরে গেছে, আর বিভিন্ন জনকে 8-10 জন আসছিল, বিভিন্ন জায়গায় গেছে। আর আমি জাস্ট ভিতরে ছিলাম, আমাকে হাত তুলতে বলছে, আমি হাত তুলে ওই অবস্থা শুয়ে গেছি, যার কারণে আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় নাই। আর 2-3 জন ওরকম শুয়ে যারা পড়ছে তাদেরকে গুলি লাগে নাই আর কি, আর বেশিরভাগগুলো কি কুপাইছে আর কি। এভাবেই লোমহর্ষক ব্যাংক ডাকাতির কথা জানালেন ভাগ্যক্রমে বেঁচে যাওয়া এ ব্যাংক কর্মকর্তা। বেলা 2:30টার দিকে একদল ডাকাত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার নিয়ে গ্রাহক বেশে ব্যাংকে প্রবেশ করে। ভেতরে ঢুকেই প্রথমে তারা নিরাপত্তা কর্মীকে কুপিয়ে জখম করে, পরে ব্যাংকের ম্যানেজার সহ 5 জনকে কুপিয়ে ও এলোপাতাড়ি গুলি করে আহত করে। কাস্টমার হিসেবে ঢুকছে, ঢোকার পরে ব্যাংকের ভিতরে মনে করেন ওরা আটকে ফেলাইছে, আটকে মনে করেন ব্যাংকের যত লোক ছিল তাদেরকে মনে করেন এলোপাতাড়ি মারধর করছে, কুপটুপ করছে, টাকা পয়সা যা কাছে ভরছে। গুলির শব্দ শুনে মুয়াজ্জিন মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করে। এক পর্যায়ে ডাকাতরা বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায়। এ সময় ব্যাংকের সামনের মুদি দোকানদার মনির হোসেন মারা যান। গুরুতর আহত ব্যাংক ম্যানেজার অলিউল্লাহ, কর্মকর্তা জিল্লুর রহমান, নিরাপত্তা কর্মী ও পলাশ নামে গ্রাহককে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাইক না পলাশ মারা গেছে, ছেলেটা একটা ফ্যাক্টরি করছে, ছেলেটা ব্যাংকে চাকরি করেছে। 2টা লোক আমার ডাক দিল যে ভাই একটু আসেন উপরে, এরকম ম্যানেজারের অবস্থা খুবই করুন। পরে যায় দেখলাম একজনের উপরে একজনের এরকম পড়েছে। ব্যাংক লুট ছাড়া ডাকাতদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখতে ইতোমধ্যে আলামত সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি। শুধুমাত্র সিম্পল একটা ডাকাতের উদ্দেশ্যে এসেছিল নাকি এর পিছনে আরো কোনো বড় ধরনের উদ্দেশ্য ছিল, আমরা এটা তদন্ত করে দেখছি। তো এইরকম ভিতরে আমরা যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি যে মাত্র 3 জন লোক ঢুকেছিল এবং তারা বিনা প্রয়োজনে তারা বল প্রয়োগ করছে বা 3টা লোককে ভিতরে খুন করেছে, যারা তাদেরকে কোনো প্রকার বাধাও প্রদান করে নাই। সেই ক্ষেত্রে আমাদের কাছে জিনিসটা আসলে সন্দেহজনক। এদিকে ঘটনার পর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী 2 ডাকাতকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। সময় সংবাদ, ঢাকা। এশিয়া আফ্রিকা সামিটে অংশ নিতে 3 দিনের সফরে ইন্দোনেশিয়ার জাকার্তায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময় বিকেল 4টায় জাকার্তার সুকর্ণ হাত্তা বিমানবন্দরে পৌঁছান তিনি। আগামীকাল সকালে সম্মেলনের মূল অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও 7টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী 23 এপ্রিল রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন না থাকলেও শুধুমাত্র ভোটারদের মানসিক স্বস্তির কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে শুধুমাত্র মোতায়েন নয়, দায়িত্ব পালনের সময় সেনাবাহিনীকে কার্যকর রাখতে তাদেরকে বিচারিক ক্ষমতা দেবার দাবি জানিয়েছে বিএনপি। সিটি নির্বাচনে সেনাবাহিনী নামানোর ব্যাপারে গত কয়েকদিন ধরেই দফায় দফায় বৈঠক করে আসছিল কমিশন। সবশেষ মঙ্গলবার বৈঠকে সেনা মোতায়েনের নীতিগত সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। সেনাবাহিনীকে আমাদের রিজার্ভ ফোর্স এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে ব্যবহার করব। যখনই দরকার হবে, রিটার্নিং অফিসার যখনই চাইবে তখনই তারা সাথে সাথে সাড়া দিয়ে চলে আসবে। 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আমরা সেনাবাহিনীকে ব্যবহার করব। আর এই সিদ্ধান্ত ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সিইসির সাথে পূর্ব নির্ধারিত সাক্ষাতে আসে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় কমিশনের সিদ্ধান্তে তারা সন্তোষ প্রকাশ করলেও সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার ব্যাপারে যুক্তি তুলে ধরেন। এছাড়া নেতাকর্মীদের গ্রেফতার না করতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কমিশনকে। আমাদের 3 জন প্রার্থী এরই মধ্যে গ্রেফতার হয়েছে। পুলিশ যেন আর কোনো হয়রানি না করে, 7টা দিন যাতে শান্তিতে নির্বাচন করার জন্য পুলিশ যাতে সহযোগিতা করেন, এই আমরা প্রধান নির্বাচন কমিশনকে এটা বলেছি। নির্বাচন কমিশন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেনই, তাদেরকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে নির্বাচনের দিন সিটি কর্পোরেশনের নাগরিকরা সুষ্ঠু মনে এবং সুষ্ঠুভাবে স্বাধীনভাবে গিয়ে তারা ভোট দিতে পারবে। আর প্রধান নির্বাচন কমিশনার জানান, বিচারিক ক্ষমতা প্রয়োগের জন্য মাঠে কাজ করবে ম্যাজিস্ট্রেট। এছাড়াও বলেন, সেনা মোতায়েনের সিদ্ধান্ত শুধুমাত্র ভোটারদের স্বস্তির জন্য। বিচারিক কার্যটা আইন দিয়ে পরিচালিত, যেইভাবে আইন আছে সেই আইনেই থাকবে, সেই আইন মোতাবেক হতে হবে। আইনের ব্যত্যয় করতে হবে না, সেই আইন মোতাবেকই হতে হবে। তবে আমাদের সাফিসিয়েন্ট ম্যাজিস্ট্রেট থাকবে। ডিসিসি ও সিসিসি নির্বাচনকে কেন্দ্র করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রায় 2000 সেনা সদস্য মোতায়েন থাকবে। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে আজও তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিকেলে ঢাকা দক্ষিণের খিলগাঁও, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, নয়াপল্টন ও ফকিরেরপুল এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় দুটি পথসভায় বক্তব্য রাখেন তিনি। ঢাকা ও চট্টগ্রামে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে বিএনপি চেয়ারপারসন তার বক্তব্যে দাবি করেন। তিনি বেগম জিয়া বলেন, হত্যার উদ্দেশ্যেই গতকাল তার গাড়িবহরে হামলা চালানো হয়েছিল। এদিকে রাতে ফকিরেরপুল এলাকায় তার প্রচারণার গাড়িবহরকে লক্ষ্য করে কে বা কারা ইট পাটকেল ছোড়ে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। ঢাকা শহর ঘুরে উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রামে বিএনপির পক্ষে যে সাড়া জেগেছে, এই দেশে সরকার উন্মাদ হয়ে গেছে। এরা উন্মাদ হয়ে, আপনারা জানেন যে কালকে আমাদের কারণ বাজারে আমাদের উপরে হামলা করেছে। আমার প্রাণ নাশের জন্য গুলি চালিয়েছে। নির্বাচনের বাকি আর মাত্র 6 দিন। দিন যত ঘনিয়ে আসছে, প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় ছুটে বেরিয়েছেন তারা। দিনভর নির্বাচনী প্রচারণার পাশাপাশি প্রার্থীদের আলোচনায় এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী পথসভায় হামলার প্রসঙ্গটিও। এ ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি সুষ্ঠু নির্বাচনী পরিবেশের নিশ্চয়তা চেয়েছেন প্রত্যেক প্রার্থী। গত কয়েকদিনের মতো মঙ্গলবারও দিনের শুরুতেই ভোট চাইতে বের হন মেয়র প্রার্থীরা। ঢাকা দক্ষিণে ইলিশ প্রতীক নিয়ে মাঠে নামেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। আজিমপুর থেকে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ছুটে বেরিয়েছেন তিনি।
ঢাকা উত্তরে প্রচারণায় নামেন আওয়ামী লীগ সমর্থিত আরেক মেয়র প্রার্থী আনিসুল হক। বেগম জিয়ার নির্বাচনী গাড়ি বহরে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন আওয়ামী লীগ সমর্থিত এই দুই মেয়র প্রার্থী। বলেন, সুষ্ঠু তদন্তেই বেরিয়ে আসবে হামলাকারীদের পরিচয়। আমরা এই ঘটনাকে সমর্থন করি না, এটি ভালো হয়নি। আমরা মনে করি যে ইলেকশন কমিশন এ ব্যাপারটি দেখবেন, তদন্ত করবেন। এটি দুঃখজনক ঘটনা, কে করেছে এটা বের হওয়া উচিত। নিরপরাধ ঢাকাবাসীর রক্তে রঞ্জিত। তার পরিবারের সদস্যরা যদি কারো উপরে সংক্ষুব্ধ হন, বিক্ষুব্ধ হন, সেটা তার পরিবারের সদস্য এবং বেগম জিয়ার ব্যাপার। তবে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন দেখতে চাই। অন্যদিকে পুরান ঢাকার পাড়া মহল্লায় বাড়িতে বাড়িতে গিয়ে মগ প্রতীকে ভোট চেয়েছেন দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। যতই হামলা চালাক, যতই হত্যা করুক আর ভাঙাচুরি করুক, কোনোভাবেই জনগণ আর এটাকে মেনে নেবে না। আমরা চাই না নিজেরা ভোট ডাকাতি করতে, অন্যকে ভোট ডাকাতি করুক, সেটাও আমরা চাই না। আমরা চাই সেনাবাহিনী মোতায়েন করতে, প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাতে। জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারে, ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আর উত্তরে শ্যামলী, আগারগাঁও সহ বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় তাবিথ আউয়াল অভিযোগ করেন, তার পক্ষে প্রচারণায় নেমে বেগম জিয়া হামলার মুখে পড়লেও নির্বাচন কমিশন নীরব রয়েছে। আর এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা উত্তরের আরেক মেয়র প্রার্থী মাহিবী চৌধুরী। পরিকল্পিতভাবে ওনার উপরে আক্রমণ করা হয়েছিল গতকালকে। এতে প্রমাণ করা হয় নিশ্চিতভাবে যে ঢাকা শহরে কোনো নিরাপত্তা কোনো মহলই নাই। নির্বাচন দূরের কথা, সুস্থ পরিবেশে বিরাজ করতেছে না। আর এটার জন্য চিফ ইলেকশন কমিশন নিশ্চুপ হয়ে আছে। দেশের প্রধান রাজনৈতিক নেত্রীর উপর এই ধরনের হামলা অনভিপ্রেত এবং নির্বাচনের পরিবেশকে নষ্ট করবে। এদিন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান প্রত্যেক মেয়র প্রার্থী। তাফসীর বাবু, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গতকালের গাড়ি বহরে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে তেজগাঁও থানায়। এ নিয়ে রিপোর্টটি থাকছে সংবাদের পরের অংশে। রাত 11টার সময় আরো থাকছে, সিরিজ জয় নিশ্চিত হলেও কাল হোয়াইট ওয়াশের স্বাদ পেতে মরিয়া টাইগাররা। সকাল থেকে পাকিস্তান দলের টানা অনুশীলন। রেজিস্ট্রেশন এবং ব্যাংকে টাকা জমা দেওয়া সংক্রান্ত জটিলতার কারণে এবছর 30,000 বাংলাদেশি হজ পালন করতে পারবেন না। ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনা ও এজেন্সির ত্রুটির কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ধর্ম সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান। এদিকে আগের তুলনায় হজ ব্যবস্থাপনা ভালো হওয়ার কারণেই এবার হজ যাত্রীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। দুপুরে সচিবালয়ে হজ ব্যবস্থাপনার সবশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। সৌদি সরকার ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনা শুরু করায় নির্ধারিত সময়ের 3 মাস আগেই বাংলাদেশি হজযাত্রীরা অনলাইনে নিবন্ধনের পাশাপাশি ব্যাংকে টাকা জমা দেন। এবছর 1,11,012 জন টাকা জমা দিলেও নিবন্ধন করতে পারেন মাত্র 91,908 জন। এর মধ্যে সঠিকভাবে নিবন্ধন শেষ করেন 87,680 জন। এতে টাকা জমা দেওয়ার পাশাপাশি নিবন্ধনকারী হজযাত্রী এবং এজেন্সির প্রতারণার শিকার হয়ে প্রায় 30,000 বাংলাদেশির হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানান ধর্মসচিব। আমাদের কাছে বহুত আবেদন আসছে যেগুলো আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না, ওইগুলো যদি যোগ করি তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 30,000 বেশি হয়ে যায়। এই যে 30,000 হজযাত্রী, এরা আবার মনে হয় ইনফ্লুয়েন্স করে তারা এই টাকাটা জমা দিচ্ছে, পরে ব্যাংকে কোনো অর্ডার নাই তাও জমা দিচ্ছে কোন ভাবে আর কি। এইটা আমরা হিসাব করতেছি না, বিকজ তারা তো আমাদের টাইম এবং ডেডলাইনের বাইরে চলে গেছে। তবে বেশ কিছু কারণে আগের বছরের তুলনায় এবার হজযাত্রীর সংখ্যা বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী। কয়েক বছর যাবৎ সরকারের হজ ব্যবস্থাপনা ভালো হওয়ার কারণে সাধারণ মুসলমানগণ আস্থাবান হয়েছে। হজ যাত্রীর রেজিস্ট্রেশনে নতুন পদ্ধতি চালু হওয়ায় সরকারের উপর জনগণের আরো আস্থা সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে হজ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ খতিয়ে দেখার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন ধর্মমন্ত্রী। আমার নোটিশে আনলে কয়জন আছে সবাই। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে তেজগাঁও থানায়। আওয়ামী লীগের মামলায় গতকালের ঘটনার জন্য বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং বেগম জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফকে দায়ী করা হয়। অন্যদিকে বিএনপি পুলিশের নিষ্ক্রিয়তা ও আওয়ামী লীগকে এই ঘটনার জন্য দায়ী করেছেন। সোমবার বিকেলে কারওয়ান বাজার এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী জনসংযোগের সময় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ সময় একটি অ্যাম্বুলেন্স সহ বহরের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়, আহত হন বেশ কয়েকজন। এই ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের 26 নম্বর ওয়ার্ডের সভাপতি জহিরুল হক জিল্লুর সোমবার মধ্যরাতে তেজগাঁও থানায় মামলা করেন। জহিরুল হক দাবি করেন,
২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে বিএনপির বিদ্রোহী এক প্রার্থী সোমবারের সহিংসতার জন্য দায়ী। আওয়ামী লীগের কেউ হামলায় অংশ নেয়নি বলেও দাবি তার। সিএসএফ এসে তাদের হাতে রড ছিল স্টেনলেস স্টিলের, সেটা দিয়ে আমার পায়ে আঘাত করে, এই পা এবং এই পায়ের মধ্যে আঘাত করে। 2 দিন আগে এই নবী সুলেমানকে নমিনেশন দিয়েছে, তাকে প্রত্যাহার করতে বলছে, সে প্রত্যাহার করে নাই। ইকবাল পাটোয়ারির লোকজন নবী সুলেমানের লোকজনের উপরে চড়াও হয়ে মারামারিটা শুরু করলো। ঘটনার প্রায় 17 ঘন্টা পর বিএনপির আইনজীবীরা মামলা করতে তেজগাঁও থানায় যান। তারা বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের স্বাক্ষর করা 3 পৃষ্ঠার অভিযোগ ডিউটি অফিসারের কাছে জমা দেন। এজাহারে আওয়ামী লীগ ও ছাত্রলীগ খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করেছে বলে অভিযোগ করা হলেও কারো নাম উল্লেখ করা হয়নি। জহিরুল হকের মামলাকে মিথ্যা মামলা বলেও আখ্যায়িত করেন তারা। কি ঘটনা ঘটেছে আপনার মাধ্যমে দেশবাসী দেখেছে। আর সিএসএফ কি বেগম খালেদার গাড়িতে গুলি করছে? যারা বলছে যে এটা একটা কল্প কাহিনী ছাড়া কিছু নাই। থানার ডিউটি অফিসার জানিয়েছেন ওসি উপস্থিত না থাকায় বিএনপির আইনজীবীদের মামলা নথিভুক্ত করেননি তিনি। এদিকে আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি জহিরুল হকের মামলা তদন্তের জন্য এরই মধ্যে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। লিখিত একটা এজাহার থানায় দাখিল করে গেলেন ওনারা। এটা আমি ডিউটি অফিসার হিসেবে আমি রাখছি। আমার অফিসার ইনচার্জ বাইরে মিটিংয়ে আছে, উনি আসলে স্যারের সঙ্গে আলাপ করে আমরা এটা ব্যবস্থা নেব। দুপুরের পরে বিএনপির আইনজীবীদের করা মামলা নথিভুক্ত করা হয়, তবে এ মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে কিনা সেটি জানা যায়নি। অন্যয় কর্মকার, সময় সংবাদ, ঢাকা। কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার জন্য তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ সদস্যদের দায়ী করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সিএসএফ অকারণে ক্ষমতাসীন দলের এক কর্মীকে মারধর করলে এ ঘটনার সূত্রপাত হয়। তবে এ ঘটনায় আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এছাড়া খালেদা জিয়া চাইলে আগের মতো তাকে নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 20 দলীয় নেতা বেগম খালেদা জিয়া বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, তার একটু বোঝা উচিত ছিল এই কারণ বাজার সেই কারণ বাজার যেখানে নাকি গাড়ি ভাঙচুর হয়েছিল, মানুষ খুন হয়েছে, ওখানকার ব্যবসায়ী, ওখানকার মানুষ, ওখানকার জনতা যারা তারা বিক্ষুব্ধ হতেই পারে, তারা কালো পতাকাও দেখাচ্ছিল। সেই সময় সিএসএফ বাহিনী, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স হঠাৎই উত্তেজিত হয়ে একজনকে টেনে তাদের গাড়িতে উঠানোর যখন প্রচেষ্টা নিয়েছিল, তখন সর্বস্তরের মানুষ তখন ইট পাটকেল ছোড়া শুরু করে। যদি উনি নিরাপত্তা আবারও চান, অবশ্যই তার নিরাপত্তার ব্যবস্থা করব। মামলা হয়েছে একটা, আর একটা মামলা হচ্ছে, আমরা তদন্ত করব। যদি এই ধরনের কিছু আমরা আভাস পাই, যদি কোনো দোষী হয়ে থাকে, আমরা ব্যবস্থা নিব। সিটি কর্পোরেশন নির্বাচনের ফল নিজেদের পক্ষে যাবে না বুঝতে পেরেই বিএনপি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করতে চায় বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে জাতীয় প্রেস ক্লাব এক আলোচনা সভায় তিনি আরও বলেন, যত ষড়যন্ত্রই হোক সিটি কর্পোরেশন নির্বাচন হবেই এবং সরকার নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। নির্বাচন কমিশন যেখানে সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর, সেই মুহূর্তে গতকালকে যেই চেহারায় আমরা বেগম খালেদা জিয়াকে আমরা রাজপথে দেখেছি, এটা কিসের আলামত? বুঝাই যাচ্ছে তারা নির্বাচনকে সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে, তারা সুষ্ঠু নির্বাচন করতে দিতে রাজি না। এই নির্বাচনের ফলাফল তাদের পক্ষে কোনো অবস্থাতেই যাবে না। যেভাবে মানুষ পুড়িয়ে মেরেছে, দেশে যে ধ্বংসের রাজনীতি তারা যে করেছে, তার জন্য মানুষ ব্যালটের মাধ্যমে প্রতিশোধ গ্রহণ করবে, এটা তারা উপলব্ধি করতে পেরেছে। এবং উপলব্ধি করতে পেরেছেই বলে একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি তারা করতে চায়। যতই ষড়যন্ত্র করার চেষ্টা করুন না কেন, একটা সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে চাই এবং সেই নির্বাচন হবেই বাংলাদেশে। 2রা মের মধ্যে টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা না হলে কালো পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে এক মানববন্ধন করেন তারা। এ সময় দেশের কয়েকটি নাট্যদল ও নানা সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা মানববন্ধনে অংশ নেন। সাংস্কৃতিক অঙ্গন সহ সচেতন মানুষকে এসব ঘটনার প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। শুধু নববর্ষে নারী লাঞ্ছনাকারীদের ছেড়ে দেয়াই নয়, চট্টগ্রামের রাউজান থানার ওসি থাকাকালে সীমা ধর্ষণ মামলার আলামত গোপনের আসামিও ছিলেন শাহবাগ থানার বর্তমান ওসি সিরাজুল ইসলাম। পরে বিচারিক আদালত থেকে ওই মামলায় অব্যাহতি পেলেও বাদীপক্ষ সীমা ধর্ষণ মামলায় তাকে আসামি করতে উচ্চ আদালতে আবেদন করেছেন।
মামলার আইনজীবী বলছেন, বিভিন্ন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকেই দায়িত্ব পালন করছেন এই ধরনের পুলিশ কর্মকর্তারা। আরো জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। শাহবাগ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম 1996 সালে ছিলেন চট্টগ্রামের রাউজান থানার ওসি। সে সময় সীমা চৌধুরী নামে এক পোশাক কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। আর এই ঘটনায় করা মামলায় আসামি ছিলেন রাউজান থানার তৎকালীন এসআই উত্তম কুমার মজুমদার এবং 3 কনস্টেবল সাদেক আলী, আবুল বাশার ও গৌরচন্দ্র। এই মামলার আলামত গোপনের অভিযোগে 1997 সালে সিরাজুল ইসলাম সহ 3 কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয় আদালতে। তবে সরকার পরিবর্তনের পর 2002 সালের 23 জুন মামলা থেকে অব্যাহতি পান সিরাজুল ইসলাম। পুলিশের যতগুলো ঘটনা ঘটেছে তারা কোনো পলিটিক্যাল ছত্রছায়ায় এসে তারা ক্ষমতার জোরে হোক, কোনো কারণে ইনফ্লুয়েন্স করে হোক, তাদের ছত্রছায়ায় তারা কিন্তু অব্যাহতি পেয়েছে, বড় একটা জায়গায় তারা অবস্থান করছে। সংশ্লিষ্ট আদালতের আইনজীবীরা বলছেন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে সীমা ধর্ষণের ঘটনা ঘটলেও সীমাকে মামলার বাদী না করে পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। মামলাকে ভিন্ন খাতে নিতেই এমনটা করা হয়েছিল বলে অভিযোগ আইনজীবীদের। সীমার মা জীবিত আছে এখনো, শোভারানী, তাকেও বাদী করা হয় নাই। তার ভাই সজল ছিল, সজলকেও বাদী না করে পুলিশকে বাদী করা হয়েছে। এখানে আসামি পুলিশ, বাদী পুলিশ, তদন্ত কর্মকর্তা পুলিশ, সাক্ষী পুলিশ। মানে এখানে এই ধর্ষণের ঘটনাটা প্রমাণ না হওয়ার জন্য যা যা করার উনি সবকিছু করেছেন। ওসি সিরাজুল ইসলাম মামলা থেকে প্রত্যাহারের জন্য যে প্রসেস করে প্রত্যাহার হয়েছিলেন, সেটার বিপরীতে মাননীয় উচ্চ আদালতে মামলাটা বিচারাধীন আছে। ইতিপূর্বে মামলাটা পার্ট হার্ট হিয়ারিং হয়েছে। আগামীকাল এটা মেনশন করে পুনরায় শুনানির জন্য দিন ফিক্সড করা হবে। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন, একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে, আদালতে তা প্রমাণিত না হয় দায়িত্ব পালনে কোনো বাধা নেই। তবে এমন অভিযোগের পর একজন পুলিশ কর্মকর্তার পেশাদারিত্ব কিংবা নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয় কিনা, এমন প্রশ্ন ছিল এই কর্মকর্তার কাছে। যারা পুলিশে কাজ করে কিংবা অন্যান্য যারা আইন প্রয়োগের জন্যই কাজ করে, তাদের ক্ষেত্রে অনেক সময় অভিযোগ আসতে পারে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটি অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে ওই ব্যক্তিকে আসলে কোনো আইন অনুযায়ী তাকে নৈতিকভাবে বা আইনগতভাবে দায়ী করার আসলে কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে এসব বিষয়ে ওসি সিরাজুল ইসলামের বক্তব্য জানতে বারবার ফোন করেও কোনো সাড়া মেলেনি, এমনকি থানায় গিয়েও পাওয়া যায়নি তাকে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় থাকাকালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে 20 বছরের কারাদণ্ড দিয়েছেন কায়রোর একটি আদালত। কারাভোগ থেকে প্যারোলে মুক্তির সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন আদালত। 2012 সালে প্রেসিডেন্টের বাসভবনের সামনে 10 জন বিক্ষোভকারীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন মুরসি। এছাড়াও তার বিরুদ্ধে আরও 3টি মামলা আছে। 2013 সালে মুরসির অপসারণের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মিশর। এ সময় মুরসির সমর্থক এবং বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায় 8 শতাধিক মানুষ। পরে জুলাইতে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন মুরসি। গত বছর সেনাপ্রধানের দায়িত্ব থেকে সরে গিয়ে আবদেল ফাতাহ আল সিসি প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করেন। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এবার শেষ ম্যাচটি জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে চায় টাইগাররা। সেই সঙ্গে ওয়ানডেতে নিজেদের রেটিং উন্নতি করাই এখন টার্গেট মাশরাফিদের। অন্যদিকে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে শেষ ওয়ানডেতে জয়ের জন্য মরিয়া পাকিস্তান। আগামীকাল মিরপুরে 2 দলের 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি শুরু হবে দুপুর 2:30টায়। সুসময়গুলো বোধহয় এমনই হয়, এগিয়ে থাকার আত্মবিশ্বাসের ছটা কি এইভাবেই ছড়িয়ে পড়ে কে জানেন। এর আগে তো এমন খুশির মুহূর্ত খুব বেশি আসেনি, তাই মাশরাফিদের এমন শরীরী ভাষায় খুঁজে নিতে হচ্ছে বদলে যাওয়া টিম বাংলাদেশকে। সন্তুষ্টি আছে তবে আত্মতুষ্টি নেই, অর্জন আছে তবে অহংবোধ নেই, কেননা এখনো যে সেই সময় আসেনি। মাত্র 302 ওয়ানডে ম্যাচ খেলা বাংলাদেশ 839 ওয়ানডে খেলা পাকিস্তানকে মাটিতে নামাতে এখনো একটি পরীক্ষা যে বাকি আছে, এটা তো বড় সুযোগ। ওয়েস্ট ইন্ডিজের পর আরেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে চুনকাম করতে পারলেই দীর্ঘদিন পেছনে থাকা র্যাঙ্কিং এর রেটিংটা যে তরতর করে বাড়বে। আমাদের এই ম্যাচে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় নেই, আমাদের সব সময় লক্ষ্য র্যাঙ্কিং এ উন্নতি করা, তাই প্রতিটি ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ আর রেটিং বাড়ানোর এটা একটা বড় সুযোগ।
আর বাংলাদেশের বিপক্ষে একটা জয়ের জন্য হাঁসফাঁস করা, এমন নিয়তি পাকিস্তান কদিন আগেও ভাবেনি। ওয়ানডে র্যাঙ্কিং এর 7 নম্বরে থাকা দেশটি সিরিজ হারানোর চাপের সঙ্গে এই বছর নিউজিল্যান্ডের পর এবার টাইগারদের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর চিন্তায় দিশেহারা। টি-20 অধিনায়ক আফ্রিদির উপস্থিতি কিংবা আজমলের ঘূর্ণি কাজ করা অথবা হাফিজের বল করার অনুমতি এবং ওমর গুলের ফিরে আসা, এমন একটা সুযোগের অপেক্ষায় এখন অতিথিরা। পাকিস্তানের এই দলটি তরুণদের নিয়ে গড়া, তাই আমরা একটা সুযোগের অপেক্ষায় আছি। যে কেউ যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। বাংলাদেশ সেরাটা খেলছে, তারপরও ইতিবাচক মনোভাব নিয়ে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। তবে টাইগাররা এই ম্যাচ জিতলেই মাত্র 3 মাসের ব্যবধানে আবারও পাবে বাংলা ওয়াশ করার উৎসব। 1986 সালে বাংলাদেশ নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের বিপক্ষে। সেই সময় পাকিস্তানের অধিনায়ক ইমরান খান বাংলাদেশের অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর বিপক্ষে পিচের টস করতে রাজি হননি। তিনি টস করেছিলেন বাউন্ডারি লাইনের বাইরে। আর এই প্রজন্মের টাইগাররা সেই পাকিস্তানের অহংবোধ আর গৌরবকে মাটিতে নামিয়ে তাদের বিপক্ষে 2-0 এরই মধ্যে সিরিজ জিতেছে। এখন যদি সেই সিরিজটি 3-0 করতে পারে তাহলে পাকিস্তানের যেই সম্মানটুকু রয়েছে তাও হয়তো মাটিতে মিশে যাবে। আর সে প্রত্যাশা করছেন অসংখ্য টাইগার ভক্ত। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে শান্ত বিশ্বাস, সময় সংবাদ। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আশুলিয়ার কাঠগড়া বাজারে দিনে দুপুরে ব্যাংক ডাকাতি, গুলিতে ম্যানেজার সহ নিহত 7, গণপিটুনিতে 1 ডাকাতও নিহত। সিটি নির্বাচনে 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসির, বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি বিএনপির। মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালালেন বেগম জিয়া, আজও গাড়িবহরে হামলা, আগের ঘটনায় আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি মামলা। রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতায় এবছর 30,000 বাংলাদেশি হজ পালন করতে পারছেন না, দায় নেবে না সরকার, জানালো ধর্ম মন্ত্রণালয়। এবং শুধু নারী লাঞ্ছনাকারীদের ছেড়ে দেয়াই নয়, ধর্ষণ মামলার আলামত গোপনের আসামিও ছিলেন শাহবাগ থানার ওসি সিরাজুল। সব চলছে প্রভাবশালীদের ছত্রছায়ায়, দাবি মামলার আইনজীবীদের। এই ছিল রাত 11টার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ে।